সেন্ট্রাল গভর্নমেন্টের জানা উচিত পশ্চিমবঙ্গের ক্যাডার, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার মেয়রের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি চাই এই ধরনের লোকদের চাকরি থেকে বরখাস্ত করা হোক, এনাকে যাতে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করানো হয়, কোর্টে আমরা সেই প্রসিড করব। নিচু তলায় আপনি থানায়, আপনি জানেন মানে এক একটা কেস সালটানোর জন্য, সালটানো মানে কি, মানুষ ভয় পেয়ে যায়, এমন ভাবে কেস সাজায় পুলিশ, মিথ্যে কেস এমন ভাবে সাজায়, সেই কেসগুলো আবার পুলিশই ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে থানায় ডেকে এনে যে এত টাকা দে তাহলে অ্যারেস্ট করে নেবো, এত টাকা দে নাহলে এই করবো। আমারই কিছু মক্কেলের ক্ষেত্রে হয়েছে, থানায় বসিয়ে রেখে তাকে বলা হয়েছে যে তোকে অ্যারেস্ট করে নেবো, এত টাকা নিয়ে আয়। সে যখন টাকা দিতে পারছে না তখন তাকে বসিয়ে রেখে তাকে বলা হয়েছে যে তুই তোর কোনো রিলেটিভকে ফোন কর। সে 6.5 ঘন্টা থানায় বসে রাস্তে কাঁদতে কাঁদতে তার একজন রিলেটিভ কোন রকমের ধার দেনা করে 10,000 টাকা এসে দিয়ে গেছে। তারপর সেই টাকা পুলিশ নিয়েছে কোথায়, থানার বারান্দায় বসে, পাশে চায়ের দোকান, সেই চায়ের দোকানে টাকা গুনে টাকা পকেটে ঢুকিয়েছে। এই অভিযোগটা আমি করেছিলাম। কোন ধরনের ঘটনা এটা সাউথ 24 পরগনার একটা প্রত্যন্ত এলাকা, ওইখানে একটা থানার এটা ঘটনা। থানার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যতদূর সম্ভব থানার নামটা আমি আপনাকে পরে বলে দেবো। থানার নামটা কুলতলি বা এই ধরনের এলাকা আর কি, কুলতলি। সাংঘাতিক অভিযোগ। হ্যাঁ একদম, 10,000 টাকা নিয়ে তারপর ছেড়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি কিছু জানেন না। তবে কি সত্যি তিনি কি জানেন না, নাকি জেনেও না জানার ভান? অবশ্যই জেনে না যাওয়ার। একটা ফোড়া হলে ব্যথা, অসহ্য ব্যথা হয়, আর যেখানে কারণ হয়ে রয়েছে রাজ্য জুড়ে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন, স্বয়ং বলছেন যে আমি জানি যে নিচু তলার মিথ্যে কথা আর কতদিন জনগণকে বলবেন? তিনি নিজেই তো বলেছেন কোথাও কিছু হলে আমার কাছে খবর আসে। তাহলে আজকে তার কাছে খবর নেই? কোথাও কোনো গন্ডগোল হয়েছে তার কাছে খবর নেই? পুলিশ যে করাপ্টেড এটা উনি জানেন না? উনি এটাকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে গেছেন। উনি এটাকে মানে একদম বলতে গেলে উনি এটাকে লালন পালন করেছেন। কারণ উনি জানেন এই পুলিশকে ওনার দরকার অন্যায়গুলো করানোর জন্য। কারণ মানুষ, সাধারণ মানুষ, শান্তিপ্রিয় বাঙালি যারা এই রাজ্যের মানুষ, তারা পুলিশ প্রশাসনকে একটু ভয়ের চোখেই দেখে। মন্দারমণি জমি সহ একাধিক রাজ্যের জমি নিয়ে যে বিতর্কটা বারবার উঠেছে, এবং মন্দারমণির জমি নিয়ে এবং বেআইনি নির্মাণ যে বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের ভার্ডিক্ট ছিল, এবং তারপরে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন কোন রকম ভুল হয়, যেটা হাইকোর্টের অর্ডার থেকে সেটাকে ভাঙার যে অর্ডারটা হয়েছিল, ভেঙে ফেলার অর্ডারটা বেআইনি নির্মাণে, মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন না, কোনো রকম বুলডোজার চলবে না, আমার রাজ্যে কোনো রকম ভাঙার অর্ডার দেওয়া যাবে না। তারপরেই হঠাৎ করে মামলা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে স্টে অর্ডার দিয়েছে রাজ্যে। এই যে বিষয়টা হঠাৎ করে, এটা কি সত্যি এই বেআইনি নির্মাণ এইভাবে যদি স্টে অর্ডার হয়ে যেতে থাকে, ক্রমাগত হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে স্টে অর্ডার, এবং এইভাবে যদি দখল জায়গা হতে থাকে, জায়গা দখলের বেআইনি নির্মাণ হতে থাকে, তাহলে কোথাও রাজ্যের এই ধরনের মানুষরা একটা সুযোগ পেয়ে যাবে না যে আমরা যা খুশি করি, সরকার আমাদের বসে গেলে আর একবার একদম দেবে না? একদম। কোথায় গেল সেই হকার উচ্ছেদ? কদিন খুব রব উঠলো হকার উচ্ছেদ, সব হকার উচ্ছেদ। এখন সেই হকার উচ্ছেদের হকারের সেই উচ্ছেদ কোথায় গেল? কারণ তিনি জানেন যে পুনর্বাসন দিতে হবে, সেটা তিনি দিতে পারবেন না সঠিকভাবে। সেই হকার উচ্ছেদ এখন ভোগে চলে গেছে। আমি একটা কথা বলি আপনাকে, এই অর্ডারটা দিয়েছিল হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, কলকাতা বেঞ্চ, ইস্টার্ন জোন বেঞ্চ। একদম। এই অর্ডারটাকে মুখ্যমন্ত্রী বললেন মানে অগণতান্ত্রিক অর্ডার, এবং আমি মানি না, আমি এই অর্ডার মানি না, এখানে কোনো বুলডোজার চলবে না। এরপরে দেখুন কিছু বিষয় থাকে, আমি তো একজন মানে আইনজীবী। আজকে হাইকোর্ট, এই মামলায় আমি ছিলাম না, কিন্তু আজকে হাইকোর্ট স্টে দিয়েছে, সেই স্টে অর্ডার আমরা দেখতে পেয়েছি। তো কিছু বিষয়ের উপরে মানে তারা দেখাতে পেরেছেন যে তাদের ওই একটা ওখানে উন্নয়ন পর্ষদ আছে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ,
তো এই উন্নয়ন পরিষদের ছাড়পত্র বা এই উন্নয়ন পরিষদকে জানিয়ে তারা এই হোটেলগুলো করেছেন। তাছাড়া এই উন্নয়ন পরিষদ জনগণ পিছু প্রত্যেকটা টুরিস্ট পিছু একটা ট্যাক্স নেয়, সেটা 20 টাকা করে মনে হয় প্রত্যেক পার ডে পার টুরিস্ট এরকম। তারপরে হোটেল থেকে আলাদা ট্যাক্স নেওয়া হয়। তো এই ব্যাপারগুলো রাজ্য সরকার বেনিফিটেড। সুতরাং তারা দেখিয়েছে যে রাজ্য সরকারের কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে তারা ছাড়পত্র পেয়েছে। সুতরাং এখন যদি বলা হয় যে উঠে যাও, সেটা তো ঠিক নয়। আর হোটেলগুলো যেভাবে রয়েছে সেটা হাই টাইড লো টাইড একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মানে পরিপন্থী হয়ে যাচ্ছে। নিয়ম হচ্ছে হাই টাইড লো টাইড অ্যাক্ট হচ্ছে সমুদ্র বা নদীর জল জোয়ারের সময় যত দূর আসবে তার থেকে 100 মিটারের মধ্যে, বা সহজ করে বললে সমুদ্র বা নদীর পার থেকে 100 মিটারের মধ্যে কোনো পাকা কনস্ট্রাকশন থাকবে না। এখানে মন্দারমণির প্রতিটা হোটেল 25 থেকে 30, বড়জোর 35 মিটারের মধ্যে প্রতিটা হোটেল এবং নতুন নতুন হোটেলগুলো হচ্ছে সেগুলো পেছনে জায়গা নিয়ে বলে আরো সামনের দিকে সরে আসছে, সেগুলো 20 মিটার বা আপনার 18 মিটারের মধ্যে তারা হোটেল করছে। কিভাবে করতে পারে? সেন্ট্রাল অ্যাক্ট, এটা হচ্ছে হাই টাইড লো টাইড অ্যাক্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাক্ট। সেন্ট্রাল অ্যাক্টকে অবমাননা করে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই হোটেলগুলো হচ্ছে। কিন্তু একটা জিনিস আপনাকে মানতেই হবে যে দেখুন, হাইকোর্ট কখন কোন বিষয়ে স্টে দেয় তার অনেক রকম ব্যাপার রয়েছে। যে একটা টাইম বিং স্টে হয়, ফাইনাল হিয়ারিং এর আগে স্টে হয়, অথবা কোনো একটা বিষয়ে অভিযোগটা সঠিকভাবে প্রমাণ করা যাচ্ছে না, আরো তথ্য দিতে হবে, সুতরাং সময় লাগবে, একটা স্টে হয়। তো এই বিষয়টা বিচারাধীন স্টে হয়ে গেছে, এই বিষয় নিয়ে একটা জায়গা রাজ্য সরকার দেখাতে সক্ষম হয়েছে যে অনেক মানুষের রুটি রুজি চলে যাবে। কিন্তু মন্দারমণিতে আমি বলছি অসাধু ব্যবসায়ী বেশি। আপনি একটা ওই সমুদ্রের ধারে রুম নিতে গেলে 6,500 টাকা করে একটা এসি রুম ওখানে শুরু হয়, 6,500 5,000 টাকা, পুরো লোটা হয় ব্যবসা ওখানে। রুম খালি থাকলেও আপনাকে 2,500 থেকে 3,000 টাকা নিচে কোনো রুম দেবে না, অথচ দীঘাতে 500 টাকা বা 700 টাকা 1,000 টাকা এসি রুম পাওয়া যায়। ওখানে অসাধু ব্যবসায়ী একদম মানে ভরপুর, এবং রাজ্য সরকারের মদতে সেটা চলে। কয়েকদিন আগেই সেখান থেকে মধুচক্রের কারবার ধরা পড়েছে। এখন এইগুলোকে বজায় রাখার জন্য এখান থেকে তো পয়সা আসে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো একটা কথা বলে দিয়েছেন যে ওখানে একটিও বেআইনি নির্মাণ নেই, এ ধরনের মন্তব্য তিনি একটি সংবাদ মাধ্যমের মুখে না আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কথা কোনো মতেই মানতে পারছি না। আমি একটা কথা বলবো, দেখুন, যতই বিতর্ক হোক, যতই হোক, যাই কিছু হোক, যে ব্যক্তি সবসময় সর্বত অন্যায়ের বিরুদ্ধে, আজকে সে সেখানকার এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওটা কাঁথি মহকুমার আন্ডারে, কাঁথি থেকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ তিনি কেন করছেন না, এটা আমার ব্যক্তিগত মত। যদি মনে করেন তিনি যে অন্যায় হচ্ছে, তিনি তো বিরোধিতা করছেন, তিনি তো সেই জায়গায় রয়েছেন, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি সেই কনস্টিটিউয়েন্সি। মনে করছেন যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে কাঁথি কনস্টিটিউয়েন্সির তিনি একজন সাংসদ, এই ধরনের এমপি হয়ে তিনি এই ধরনের ঘটনায় কোনো রকম মুখ খুলছে না, কোনো কিছু বলতেও শোনা যাচ্ছে না, কোথাও কি তার সঙ্গে এটা কোনো অন্তরঙ্গ সম্পর্ক বা ইন্টারনাল কোন রকম চুক্তি হয়েছে কিছু বলে না? আমি সেটা বলতে পারবো না। বিরোধী দলনেতার বাড়িও কন্টাই, একদম তাই। তাহলে তিনিও কেন বলছেন না? যদিও তিনি প্রথম দিন বলেছিলেন, একবার বলেছিলেন এবং টুইটও করেছিলেন। আসলে রাজনীতির ব্যাপারটা এত কঠিন না, মানে রাজনীতির ব্যাপারটা কখন যে কার সঙ্গে কি বিষয় চলে এটা বোঝা খুব মুশকিল। হতেই পারে তিনি আইনের লোক, যেহেতু কোর্টে স্টে হয়ে গেছে, কোর্টের মধ্যে চলে গেছে ব্যাপারটা, সেই জন্য তিনি আর ব্যাপারটার মধ্যে কোনো করছেন না। কিন্তু কোর্টের অন্যান্য বিষয় নিয়ে তো তিনি বলছেন, আরজি কর ইস্যু নিয়ে তো তিনি বলছেন প্রধান বিচারপতি কেন করছেন। আমি বলবো যদি কোনো অন্যায় হয়ে থাকে, অন্যায়কে শোষণ করা, এটা বিরোধীদের। আমি কেন একটা কথা বলি, আজকে একটা সংবাদ মাধ্যম আমার খবর নিতে গিয়ে বললেন যে সৌমিকদা আপনি ব্যালেন্সিং কথা বলেন। দেখুন, আজকে যদি রাজ্যের অবস্থা ব্যালেন্সিং হয়, তাহলে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আমাকে ব্যালেন্সিং কথা বলতে হতে পারে। আমি একটা কথা মনে করি যে আজকে বিরোধীরা, প্রধান বিরোধী বিজেপি আজকে রাজ্যের ক্ষমতায় আসতে চাইছে। আমি দিল্লি বিজেপি যাই যাক না কেন, যারা এখানে রয়েছে তারা মনে করে 77 থেকে তারা আরো ভালো জায়গায় যাবে, 26-এ তারা আলটিমেট ক্ষমতায় চলে আসবে। কিন্তু অন্যায় দেখেও তো প্রতিবাদ আপনারা করছেন না। বিরোধী দলনেতা তার বাড়ির পাশের এই ঘটনা নিয়ে
অবান্তর রকম চিপ, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে আমি শ্রদ্ধা করি, প্রাক্তন বিচারপতি, তিনি সব বিষয়ে কথা বলেন, এই বিষয়ে তিনি কেন কিছু বলছেন না আমার অবাক লাগছে। আমি মানে মনে করছি যে কোথাও একটা পাল্লাভারী বা দেখানদারি রাজনীতি চলছে, যে রাজনীতি দিয়ে তৃণমূলকে 26 সালে সরানো যাবে না, এটা আমার মতামত। আমার এখানে শেষ প্রশ্ন থাকবে যে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একাধিক দুর্নীতি, একাধিক বিতর্ক প্রকাশ্যে আসছে, আরজিকর সহ একাধিক বিষয় নিয়ে, এবার জমি নিয়ে বড় বড় ঘটনা প্রকাশ্যে আসছে, মন্দারমণি সহ। সত্যি কি এই ঘটনা, এই জমি কেলেঙ্কারি নিয়ে, জমি অনেক জায়গায় জবরদখল, এই কসবার ঘটনা যা প্রমাণ করে দিয়েছে যে জমি নিয়ে একটা বড় ঘটনার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, সুশান্ত ঘোষকে টার্গেট করা হয়েছে, শাসক দলের নেতা, কাউন্সিলর, বড় চেয়ারম্যান, তাহলে কি সত্যি এই সমস্যার সমাধান সত্যি কি সম্ভব? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন মঞ্চে বদলে দেওয়ার কথা বললেন এবং আইন শৃঙ্খলার যে কথাটা বারবার উঠেও আসছে, সত্যি কি সেটা সম্ভব করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? আমার সেটা মনে হয় না, কারণ মুখ্যমন্ত্রী নিদানেই চলছে তৃণমূল কংগ্রেস। কালকে আমার একটা নাটকীয়তার রূপে, হ্যাঁ, পুরোপুরি নাটকীয়তা। কারণ হচ্ছে যে আপনাকে আমি ঘটনা বলতে পারি যে কলকাতা কর্পোরেশনের অন্দরে কি ঘটনা ঘটছে। কমিশনার নিজে বসে বলছেন এসএসসি নম্বর চেঞ্জ করে আমি জমি খোল নলছে বদলে দেবো, কোর্ট অর্ডার আমি মানি না। এবং আমরা যখন জিজ্ঞেস করছি তখন তিনি পরিষ্কার বলছেন যে মেয়র বলেছেন 15 দিনের মধ্যে এই কেসের সমাধান করতে। আমার বক্তব্য, কোনো একটা কেসে উপর কোর্টের ইনজাংশন আছে, 3 জনের ওপর ইনজাংশন, একজনকে আপনি নোটিশ পাঠান কি করে? তাহলে 3 জনকে আপনি ডাকুন। এবং রাত্রি 11:30টার সময় আপনি বিকেল 5:30টায় নোটিশ পাঠিয়ে বলছেন পরের দিন রাত্রি 11:30টায় মিটিং। তারপরে সকালবেলা যখন আমরা যাচ্ছি তখন বলছেন হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে গেছে, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, এটা সকালবেলাই হবে। এবং সেখানে আপনি আশ্চর্যজনক ভাবে বলছেন যে আপনি বাইরে বসে বকবক করুন, আপনার কথা শুনতে আমি এখানে আসিনি, আমি যা বলছি সেটাই সঠিক। এবং মেয়র ইনস্ট্রাকশন দিয়েছে, যেখানে আলিপুর কোর্টের অর্ডার রয়েছে, হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে, সেখানে আপনি বা আপনার মেয়র তারা কি পারেন এসএসসি নম্বর বদলে দিতে? তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোনোভাবে সাধারণ মানুষের জমি সেইটাকে তৃণমূল গুন্ডাদের হাতে তুলে দেওয়া, এবং সরকারও মদত দিচ্ছে। তার সরকার কি, খোদ কলকাতায় মেয়র এর মধ্যে জড়িত, কমিশনার এর মধ্যে জড়িত। আমি কমিশনারের বিরুদ্ধে দিল্লি হাই কমিশনারেট অব্দি আমি কমপ্লেন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রকে আমি কমপ্লেন করেছি, প্রধানমন্ত্রী দপ্তরে আমি কমপ্লেন করেছি, এবং ইনভেস্টিগেশন যাতে হয় এই ঘটনার আমি সেখানে কমপ্লেন করেছি। ওই কমিশনার একজন আইএস অফিসার, তিনি পশ্চিমবঙ্গের ক্যাডার, কিন্তু তিনি একজন আইএস অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে তিনি এখানে এসেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের জানা উচিত পশ্চিমবঙ্গের ক্যাডার, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার মেয়রের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি চাই এই ধরনের লোকদের চাকরি থেকে বরখাস্ত করা হোক, এনাকে যাতে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করানো হয়, কোর্টে আমরা সেই প্রসিড করব।